আধুনিক সেনাবাহিনী করতে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। কঙ্গোতে ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা, মৃত্যু ছাড়ালো ১৩০০। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি শাকিলা রুম্পা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা মহামারী। মাত্র ৫ দিনের ব্যবধানে মৃত্যুর সংখ্যা ৪০%-এরও বেশি বেড়ে দাঁড়িয়েছে ১,৩৫৪ জনে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি ছড়িয়ে পড়ছে দাবানলের মতো। বিস্তারিত প্রতিবেদনে। কঙ্গোয় ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা মহামারী। সরকারি হিসাব অনুযায়ী মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,০৭৫ জনে, যা গত শনিবারের তুলনায় ২৭% বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ইতিহাসে সবচেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব এটি। উদ্বেগের বিষয় হল, কঙ্গোয় ছড়িয়ে পড়া এই ভাইরাসের ধরনটি বান্দিভোগীয়, যা ইবোলার ৪টি পরিচিত ধরনের মধ্যে সবচেয়ে বিরল এবং যার কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসা এখনও নেই। আফ্রিকা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন প্রতিষ্ঠাতায় সহায়তাকারী জনস্বাস্থ্য পরামর্শক আব্দুস সালামি নাসিদি সংবাদ মাধ্যমকে বলেন, কার্যকর কোনো টিকা না থাকায় ভাইরাসটি দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। সংঘাতপূর্ণ এলাকায় এই প্রাদুর্ভাব ছড়ানোয় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি। পরিস্থিতি মোকাবেলায় বিজ্ঞানীরা মরিয়া হয়ে কাজ করছেন। অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ জানিয়েছে, দ্রুত তৈরি করা পরীক্ষামূলক একটি টিকার প্রথম ডোজ শুক্রবার একজন স্বেচ্ছাসেবীকে দেওয়া হয়েছে। গবেষক দলের প্রধান ক্যাটরিনা পলক একে এই যৌথ উদ্যোগের গুরুত্বপূর্ণ ধাপ বলে উল্লেখ করেছেন। উল্লেখ্য, ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকার গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ছড়িয়ে পড়া ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবে প্রায় ২৮,০০০ আক্রান্তের মধ্যে মারা গিয়েছিলেন ১১,০০০-এরও বেশি মানুষ। সেই প্রাদুর্ভাবে প্রথম ১,০০০ মৃত্যুর ঘটনা ঘটতে সময় লেগেছিল প্রায় ৮ মাস। অথচ কঙ্গোর বর্তমান প্রাদুর্ভাবে এই সংখ্যা ছুঁতে সময় লেগেছে ১০ সপ্তাহেরও কম। আফ্রিকার সিডিসির মহাপরিচালক জো কাসিয়া সতর্ক করে বলেন, এখনই ব্যবস্থা না নিলে এটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবে রূপ নিতে পারে। কঙ্গোর গোমা শহর থেকে আল জাজিরার এক প্রতিনিধি জানান, সরকারের পদক্ষেপে সমন্বয় ও তৎপরতার ঘাটতি রয়েছে, যার ফলে চিকিৎসা কর্মীরা অতিরিক্ত চাপে পড়ে দুর্বল পরিবেশে কাজ করছেন। মে মাসের প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে এ পর্যন্ত অন্তত ১০০ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন, মারা গেছেন প্রায় ৩৫ জন। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্যের সংকট এবারে ছড়িয়ে পড়েছে লোহিত সাগরেও। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার শিকার হয়েছে সৌদি আরবের ২টি গুরুত্বপূর্ণ তেল বন্দর। এর জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। বিস্তারিত প্রতিবেদনে। গত শনিবার সৌদি আরবের জিজান ও ইয়ানবু বন্দরে হামলা চালায় ইয়েমেনের হুদি বিদ্রোহীরা, যার ফলে পারস্য উপসাগর কেন্দ্রিক ইরান যুদ্ধের আঁচ এখন পৌঁছে গেছে লোহিত সাগরেও। রয়টার্সের তথ্য অনুযায়ী মে মাসের পর এই প্রথম অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেল প্রতি $১০০ ঘরে পৌঁছেছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতির উন্নতি না হলে আগামী অক্টোবরের মধ্যে দাম গিয়ে ঠেকতে পারে $১২০ থেকে $১৫০। প্রসঙ্গত, এর আগে ২০২২ সালে তেলের দাম সর্বোচ্চ $১২৮ এবং ২০০৮ সালে রেকর্ড $১৪৬ পৌঁছেছিল। হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেন, জিজান ও ইয়ানবুতে অবস্থিত সৌদি তেল কোম্পানি আরামকোর স্থাপনায় সফলভাবে হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে জিজানের একটি শোধনাগার এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে, যার সত্যতা রয়টার্সকে নিশ্চিত করেছেন এশিয়ার তেল ব্যবসায়ীরা। এদিকে সৌদির অন্যতম প্রধান তেল রপ্তানি বন্দর ইয়ানবুর দিকে ছোড়া ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশপথেই প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি প্রতিরক্ষা বাহিনী। হরমুজ প্রণালী অচল হয়ে পড়ার পর এই বন্দরটি এখন সৌদি তেল সরবরাহের প্রধান বিকল্প।
প্রতিদিন প্রায় ৭০ লাখ ব্যারেল তেল পরিবহন হয় লোহিত সাগর দিয়ে, যা এখন ঝুঁকির মুখে। তবে এই উত্তেজনার মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা আপাতত নেই। তার ভাষ্যে, সংঘাত প্রশমনে ওয়াশিংটন-তেহরান গোপন সংলাপ চলমান। মার্কিন আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গানের হিসেবে পারস্য উপসাগরে বিকল্প রুট হিসেবে ব্যবহৃত লোহিত সাগর দিয়ে দৈনিক ৭০ লাখ ব্যারেল তেল পরিবহন হতো, যার মধ্যে সৌদি একাই সরবরাহ করত ৫০ লাখ ব্যারেল, এখন যা পুরোপুরি অনিশ্চয়তার মুখে। জেপি মর্গানের বৈশ্বিক পণ্য কৌশল বিভাগের প্রধান নাতাশা কানেভা জানান, সুয়েজ খাল বিকল্প রুট হতে পারলেও গভীরতার সীমাবদ্ধতায় বড় ট্যাঙ্কার চলাচল কঠিন। ছোট ট্যাঙ্কার ব্যবহার করলেও স্বাভাবিক ৪ সপ্তাহের বদলে সময় লাগবে প্রায় ৮ সপ্তাহ। হরমুজ প্রণালী দিয়ে ইরানকে টোল দিয়ে পার হওয়ার সুযোগও কার্যত বন্ধ, কারণ এমন জাহাজে বিমা সুবিধা দিতে অস্বীকৃতি জানিয়েছে বিমা প্রতিষ্ঠানগুলো। ফলে সামগ্রিক পরিস্থিতি বিশ্ব তেল বাজারকে লাগামহীন করে তুলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। দীর্ঘ ১৭ বছরের বিরতির পর সিরিয়ার মাটিতে পা রাখলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের ইতিহাসে এই প্রথম কোনো মহাসচিবের সিরিয়া সফর। শনিবার দামেস্কো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জাতিসংঘ মহাসচিবের বহর। বিমানবন্দরে তাকে ও তার প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানি। সফরের মূল আকর্ষণ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে গুতেরেসের নির্ধারিত বৈঠক। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এক সময় আল কায়দার কমান্ডার হিসেবে পরিচিত আল শারা গত বছর পর্যন্ত ছিলেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার তালিকায়। সর্বশেষ ২০০৯ সালে সিরিয়ায় গিয়েছিলেন জাতিসংঘের কোনো মহাসচিব। এর ২ বছর পর অর্থাৎ ২০১১ সালে ১৪ বছর ধরে চলা রক্তক্ষয়ী গৃহযুদ্ধে ডুবে যায় দেশটি। আল জাজিরা বলছে, বর্তমান এই সফরকে আল শারার কূটনৈতিক অগ্রযাত্রার আরেকটি বড় ধাপ হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। উল্লেখ্য, ২০২৪ সালে বাশার আল আসাদের পতন ঘটিয়ে ক্ষমতায় আসেন তিনি। প্রেসিডেন্টের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী আল সাইবানির সঙ্গেও পৃথক বৈঠকে বসবেন গুতেরেস। নির্ধারিত সূচিতে রয়েছে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ। এছাড়া গোলান মালভূমিতে কর্মরত জাতিসংঘের ডিসএঙ্গেজমেন্ট অবজারভার ফোর্স UNDOF এর সদস্যদের সঙ্গেও দেখা করবেন তিনি। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে বঙ্গোপসাগরের নিম্নচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। পছন্দ অপছন্দ ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে পেশাগত দক্ষতা, নেতৃত্ব ও আনুগত্যের ভিত্তিতে সেনা সদস্যদের পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সেনাবাহিনীর সদর দপ্তরে সেনা সদস্য নির্বাচনী পর্ষদ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন। এই পর্ষদের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদবিতে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হবে। কর্মকর্তাদের পদোন্নতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী পর্ষদের সদস্যদের স্পষ্ট বার্তা দিয়ে বলেন, পদোন্নতির ক্ষেত্রে যেন কোনো ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা ব্যক্তিগত পছন্দ অপছন্দ কাজ না করে। তিনি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা, অনুগত্য ও নিযুক্তিগত উপযুক্ততাকে পদোন্নতির মূল মানদণ্ড হিসেবে বিবেচনা করার আহ্বান জানান। দেশের নিরাপত্তা ও সার্বিক উন্নয়নে সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা, স্থিতিশীলতা বজায় রাখা এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে যেভাবে সহায়তা দিয়ে আসছে তা অত্যন্ত প্রশংসনীয়। দেশমাতৃকার প্রয়োজনে সেনাবাহিনীর এই ত্যাগের জন্য তিনি সেনাপ্রধান সহ বাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।
সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দায়ের করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে মানবতা বিরোধী অপরাধে অভিযোগ করা হয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে প্রচলিত আইনে কোনো ফৌজদারি মামলা বা আদালতের মাধ্যমে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার বাংলাদেশ আজাদ পার্টি ও রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া কালচারাল ফ্যাসিস্ট নামে কয়েকজন অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানের সময় রাষ্ট্রের ৩ বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন প্রয়োজনীয় পদক্ষেপ নেননি। পাশাপাশি গুম, হত্যা ও কথিত আয়নাঘর সংক্রান্ত অভিযোগের বিরুদ্ধেও তিনি প্রকাশ্যে কোনো অবস্থান নেননি। এসব ঘটনায় তার নীরব সমর্থন ছিল বলে অভিযোগকারীদের দাবি। ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে বাংলাদেশ আজাদ পার্টি জানায়, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের অভিযান এবং বিভিন্ন সময়ে গুম ও হত্যার ঘটনায় রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্বে ছিলেন আব্দুল হামিদ ও মোহাম্মদ শাহাবুদ্দিন। সুপিরিয়র রেসপন্সিবিলিটি নীতির আলোকে তাদের ভূমিকার তদন্ত দাবি করা হয়েছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করার অভিযোগে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে পৃথক আরেকটি অভিযোগ দায়ের করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম। একই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগটি জমা দেওয়া হয়। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে প্রচলিত আইনে কোনো ধরনের ফৌজদারি ব্যবস্থা নেওয়ার আইনি সুযোগ নেই। সাংবিধানিক সুরক্ষা ও দেশের প্রচলিত বিধিবিধান অনুসারেই সাবেক এই রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে মোহাম্মদ শাহাবুদ্দিন সম্পূর্ণ আইনি সুরক্ষার আওতায় ছিলেন। ফলে ওই সময়ে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা অথবা আদালতের মাধ্যমে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। এছাড়া সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি গ্রেপ্তারের প্রসঙ্গে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সরকার জনদাবিকে গুরুত্ব দেবে, তবে কাউকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হতে দেবে না। আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দাবিগুলো সরকার আইন অনুযায়ী যাচাই বাছাই করবে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার বেলা 11:40 তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের সময় 3 বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে। আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে 11:47 স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এ সতর্কতা জানানো হয়েছে। সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটার এর মধ্যে বাতাসের
একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। আর্জেন্টিনার প্রশংসা করে চিঠি লিখে বিপাকে ফিফা সভাপতি। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। আর্জেন্টিনা ফুটবলারদের পেশাদারিত্বের প্রশংসা করে বিপাকে পড়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়াকে একটি চিঠি পাঠিয়েছেন ইনফান্তিনো। চিঠিতে আর্জেন্টিনার খেলোয়াড়দের পেশাদারিত্বের প্রশংসা করেন তিনি। চিঠির ভাষা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। শোনা যাচ্ছে ফিফা সভাপতি চিঠি দিয়েছেন চ্যাম্পিয়ন হওয়া স্পেন ও তৃতীয় হওয়া ইংল্যান্ডকেও। ফিফা সভাপতি এই চিঠির সত্যতা নিশ্চিতের দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। বিশ্বকাপের ফাইনাল শেষে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেন স্কলনির শিষ্যরা। ম্যাচ পরবর্তী এক সংঘর্ষে লিওনার্দো পারেদেস স্পেনের এরিক গার্সিয়া ও গাভির ওপর আক্রমণ করেন। ওই ঘটনায় নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা এবং সহকারী কোচ রবার্তো আয়ালাও জড়িত হন। ঘটনাটি বর্তমানে ফিফার তদন্তাধীন। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, 2026 সালের টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ রাজনৈতিকভাবে প্রভাবিত। রেভ স্পোর্টসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি টি-20 বিশ্বকাপে খেলতে না পারার হতাশা, ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে কথা বলেছেন। বলেন, প্রতিটি ক্রিকেটারেরই বিশ্বকাপে খেলার স্বপ্ন থাকে, কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত হওয়াটা হতাশাজনক। একই সঙ্গে তিনি জানান, ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ নিয়ে বাংলাদেশ দল দারুণ উচ্ছ্বাসিত। এক প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ভারতে খেলতে সবাই চায়। বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন মিরাজ। তৎকালীন সরকারের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক আর বিশ্বকাপ খেলতে না যাওয়ার পাশাপাশি নিয়মিত সিরিজ খেলতে আসেনি টিম ইন্ডিয়া। তামিম ইকবাল অবশ্য সভাপতি হয়ে দুই বোর্ডের সম্পর্কের উন্নয়নের চেষ্টা করছেন। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। মুক্তির প্রথম দিনে আলোচনায় আসা থালাপতি বিজয়ের ছবি জন নয়াগান দ্বিতীয় দিনে এসে আয়ে বড় ধরনের পতনের মুখে পড়েছে। তবে এরই মধ্যে ভারতের নেট আয় 50 কোটি রুপির মাইল ফলক পার করেছে ছবিটি। বিস্তারিত প্রতিবেদনে। মুক্তির প্রথম দিনে আলোচনায় আসে থালাপতি বিজয়ের ছবি নায়গান। স্যানলিংকের তথ্য অনুযায়ী মুক্তির দ্বিতীয় দিনে ভারতে আনুমানিক 21 কোটি 15 লাখ রুপি নেট আয় করেছে পূজা হেগড়ে ও মামিতা বাইজু অভিনীত ছবিটি, যা প্রথম দিনের 42 কোটি 70 লাখ রুপির তুলনায় 50.5% কম। এই নিয়ে ভারতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে 63 কোটি 85 লাখ রুপিতে। বিদেশের বাজার থেকেও দ্বিতীয় দিনে 10 কোটি রুপি গ্রস আয় করেছে ছবিটি, ফলে বিদেশের মোট গ্রস আয় পৌঁছেছে 37 কোটি 50 লাখ রুপিতে। এদিকে ভারতে দুই দিনে মোট গ্রস আয় দাঁড়িয়েছে 75 কোটি রুপি। দেশি বিদেশি মিলিয়ে ছবিটির বিশ্বব্যাপী মোট গ্রস আয় এখন 112 কোটি 50 লাখ রুপি। ভাষাভিত্তিক আয়ের হিসেবে দ্বিতীয় দিনেও এগিয়ে তামিল সংস্করণ, যা থেকে এসেছে 17 কোটি 95 লাখ রুপি নেট আয়। হিন্দি সংস্করণ থেকে এসেছে 1 কোটি 85 লাখ এবং তেলুগু সংস্করণ থেকে 1 কোটি 35 লাখ রুপি। ছবিটি নিয়ে দর্শক ও সমালোচক উভয়ের কাছ থেকেই মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। সংবাদ মাধ্যম হাই টাইমস তাদের পর্যালোচনায় লিখেছে, বিজয়ের ক্যারিয়ারের শেষ এই ছবিটি মূলত তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে ঘিরেই বড় বাজেটে তৈরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সেন্সর জটিলতার কারণে নির্বাচনের পর মুক্তি পেলেও ছবিটি প্রমাণ করে দিয়েছে বিজয়ের তারকাখ্যাতির শক্তি কতটা। তৃতীয় দিনের লাইভ আপডেট অনুযায়ী ছবিটি ইতিমধ্যে ভারতে আরও 1 কোটি রুপির বেশি নেট আয় যোগ করেছে। আগামী দিনগুলোতে আয়ের গতি আরও বাড়বে বলে ধারণা করেছে সংশ্লিষ্টরা। এটিভি USA এন্টারটেইনমেন্ট ডেস্ক।
নিজের গান অনুমতি ছাড়া সামরিক হামলার ভিডিওতে ব্যবহার করায় হোয়াইট হাউসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন পপ তারকা কেটি পেরি। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে ইরানি সামরিক হামলার দৃশ্যের সঙ্গে ব্যবহার করা হয় কেটি পেরির 2010 সালের হিট গান ফায়ারওয়ার্ক। এক্সে প্রতিক্রিয়ায় কেটি জানান এই ব্যবহারের জন্য তার অনুমতি নেওয়া হয়নি এবং তিনি এতে গভীরভাবে ক্ষুব্ধ। গানটি তিনি লিখেছিলেন মানুষকে সাহস জোগাতে, যুদ্ধ উদযাপনের জন্য নয়। এই ব্যবহারকে তিনি নিজের গানের মূল বার্তার লঙ্ঘন বলেও উল্লেখ করেন। এর আগে আরিয়ানা গ্রান্তে, সাবরিনা ও সেলিন ডিওন সহ একাধিক শিল্পীও একই ধরনের প্রতিবাদ জানিয়েছিলেন। তবে অনেকে মনে করিয়ে দিচ্ছেন কেটির গান টিকটকের সঙ্গে ইউনিভার্সাল মিউজিকের লাইসেন্স চুক্তির আওতাতেই পড়ে। এই বিতর্কের মধ্যে নতুন কনসার্ট চলচ্চিত্র দ্য লাইফটাইম ট্যুর ফ্রম প্যারিস ঘোষণা করেছেন কেটি পেরি। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। কঙ্গোতে ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা, মৃত্যু ছাড়ালো 1300। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএস এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএস এর সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।